হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে যে গল্প বলবো তা শুনলে তোমাদের পাইপ দিয়ে জল বের হয়ে যাবে। তাহলে আর দেরি না করে কানে হেডফোন পরে বসে পড়ো গল্পটি শোনার জন্য। এটা কোনো গল্প নয়, এটা আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা, যা গল্প মনে হলেও সত্য। আমার নাম কিন্দ্রিলা। আমি এখন ৩৩ বছর বয়সী, বিবাহিত, 2 সন্তানের মা, একটি ছেলে আর একটি মেয়ে, আর এখন 4 মাসের অন্তঃসত্ত্বা। বেসরকারি গাড়ির কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। স্বামীকে দিনের পর দিন ঠকিয়ে চলেছি, তাতেও আমার কোনো অনুশোচনা নেই, কারণ আমার স্বামী একজন 1 মিনিট ম্যান। মেরে কেটে 2 বা 3 মিনিট পারতেন, কোনো দিন তার আগেই ওনার বেরিয়ে যেতে। এহেন মানুষের সাথে আমার মতো আগুন মেয়ের সারা জীবন কাটানো খুবই কষ্টসাধ্য ছিল। স্বভাবতই নিজের খিদে মেটাতে পর পুরুষের প্রতি আকর্ষণ, তবে যাকে পাবো তাকে দিয়েই নেবে এরকমটা নই। বাছবিচার করেই অন্যের রানী হয়েছি। বিয়ের আগে থেকেই আমি আগুন মেয়ে। একে একে সবগুলোই কাহিনীর আকারে তুলে ধরছি। আশা করি গল্প আপনাদের ভালো লাগবে। একটু বড় হবে গল্প, তবে বোরিং হবে না আশা করি। 16 বছর বয়স। তখন শহরের মেয়ে, সাজসজ্জা আধুনিকাদের মতোই। মিনি স্কার্ট পরতে ভালোবাসতাম, গায়ের রং একদম আলতা। লোকাট জামা পরতাম যাতে ভাঁজটা একটু আধটু দেখা যায়। আকার যথেষ্ট বড় ছিল, বেশি বড় হওয়ার কারণে একটু ঝুলেও গিয়েছিল। কোয়েড স্কুলে পড়তাম, সবাই চাইতো আমার সাথে একটু প্রেম করতে, তবে ওদের চাহনি দেখে বুঝতে পারতাম প্রেম যতটা না মনের তার থেকে বেশি অন্য কিছু। একসাথে যখন বসে গল্প করতাম, ওদের চোখ থাকতো আমার অন্যদিকে। মজাও পেতাম, জামা টাইট হওয়ার কারণে বোতামগুলো যেন ছিঁড়ে যেতে চাইতো। ইচ্ছে করেই টাইট জামা পরতাম, দুটো জামার উপর প্রকটভাবে দেখা যেত। একদিন স্কুল থেকে ফিরে টিউশন পড়তে গেলাম। একটা 1 পিস ড্রেস পরে গেলাম, হাঁটুর ওপর পর্যন্ত। পাপা গাড়ি করে ছেড়ে দিয়ে কোনো কাজে চলে গেলেন। আমি রাস্তা থেকে হেঁটে স্যার এর বাড়ি গেলাম। স্যার এর কাজের মাসি দরজা খুলে দিলেন। আমাকে দেখে একটু হাসলেন, বললেন, তুমি বসো, তোমার স্যার স্নান করছেন। বলে উনি বাড়ির পেছনে কাজে চলে গেলেন। ঘরের ভেতরে নানা বই রাখা আছে, সবই বিজ্ঞানের। মেঝেতে একটা মাদুর পাতা ব্যাগটা রেখে রুমটা নিরীক্ষণ করতে লাগলাম। পেছন থেকে স্যারের গলা পেলাম, কিরে উইন্দ্রি, আজ এত তাড়াতাড়ি কেন? ঘুরে দেখলাম স্যার একটা টাওয়েল পরে দাঁড়িয়ে আছেন। বললাম, এমনই, কোনো বিশেষ কারণ নেই। স্যার আলনা থেকে একটা বারমুডা নিয়ে আমাকে বসতে বলে পাশের রুমে চোখে গেলেন। স্যার কোনো বয়স্ক লোক নন, অবিবাহিত, কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করছেন। গ্রামে বাড়ি, এখানে ভাড়া বাড়িতে থাকেন। যাই হোক, একটু পরেই একে একে অন্যরাও এসে পড়ল। আমার একজন বন্ধুই এদের মধ্যে ছিল, নাম প্রকাশ। অন্যরা অন্য স্কুলের, প্রকাশ গরিব বাড়ির ছেলে। পোশাক পরিচ্ছদে তা বেশ ভালোভাবে ধরা পড়ত। আমরা যখন স্কুলে টিফিন আওয়ার্সে টিফিন খেতাম, ও চুপচাপ বসে থাকত। কেন জানি না, আমার ওর প্রতি একটা দুর্বলতা ছিল। সেটা কেন তা আজও বুঝতে পারিনি। যাই হোক, ও এসে আমার পাশে বসল। আমি অনেক কষ্টে দুটো চাপা দিলাম, তবে চাপা দেওয়ার কোনো ইচ্ছে যে ছিল তা নয়। ওটা লোক দেখানো গোছের। স্যার পাড়াতে শুরু করলেন। ঘণ্টা খানেক পরে প্রকাশ আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, উইন্দ্রি, তোর জামার বোতামটা লাগা সব দেখা যাচ্ছে। চোখটা নামিয়ে দেখলাম সত্যি কথা। কখন যে উপরের বোতামটা খুলে গেছে বুঝতেই পারিনি। ভাঁজটা প্রকটভাবে দেখা যাচ্ছে। বোতামটা লাগিয়ে মৃদু স্বরে বললাম, থ্যাঙ্কস। পড়া শেষ, পাপার আমাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তখনও আসেননি। যদিও খুব দূরে নয়, 10 মিনিট হেঁটে গেলেই বাড়ি। প্রকাশ ও আমার সাথেই দাঁড়িয়ে, আমি না গেলে ও কোনোদিন যায় না। আধ ঘন্টা হয়ে গেলেও পাপা এলো না। প্রকাশকে বললাম, চল হেঁটেই চলে যাই। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলাম। প্রকাশ বলল, তুই এরকম কাপড় জামা পরিস কেন? বললাম, কেন, তোর কি ভালো লাগে না? বলল, ভালোই লাগে, কিন্তু অন্য ছেলেরা তোর দিকে যেভাবে তাকায় সেটা ভালো লাগে না। আজ সবাই দেখেছে। আমি বললাম, শুধুমাত্র খাস দেখেছে, তুইও তো দেখেছিস, তোর ভালো লাগেনি? বলল, আমি দেখা আর সবাই দেখা কি এক? ওরা তোর কেউ নয়, আমি তো বন্ধু। এরকমই কিছু কথা বলতে বলতে এগোতে লাগলাম। সামনে একটা গলি,
বেশি বড় নয়, ওদিকের আলো এদিক থেকে ভালোভাবেই দেখা যায়। গলিতে ঢুকে প্রকাশ বলল, একটু দাঁড়া, পেচ্ছাপ করব। বলেই পাশে নালাতে পেচ্ছাপ করতে গেল। দাঁড়িয়ে কাজ শুরু করে দিল। উল্টো দিকের আলোতে ওর বেশ ভালো করে দেখা যাচ্ছিল। বেশ বড় মনে হলো। শেষ হলে কয়েকবার নাড়ালো। ওইটা দেখে কেমন একটা অনুভূতি হলো। ফিরে বলল, এবার চল। ওকে চমকে দিয়ে বললাম, তোরটা কিন্তু দারুণ। আমার কথায় লজ্জা পেয়ে গেল। হাতটা হাতে নিয়ে বললাম, চল, আর লজ্জা পেতে হবে না। বাড়ি ফিরে এলাম, মা দরজা খুলে দিল। মাকে প্রকাশের পরিচয় দিলাম। মা প্রকাশকে ভেতরে বসতে বলে রান্নাঘরের দিকে চলে গেল। আমি প্রকাশকে বললাম, তুই বস, আমি জামাটা চেঞ্জ করে আসি। রুমে গিয়ে একটা পাতলা স্ট্র্যাপ দেওয়া জামা পরে এলাম। ভেতরে জামা পরলাম না। এসে প্রকাশের সামনের সোফাতে বসলাম। একটা পা আর একটা পায়ের উপর তুলে দিলাম। প্রকাশ আমার দেখতে পেল। হাতের মুদ্রাতে ইঙ্গিত করে বোঝালো, দারুণ। মা খাওয়ার দিয়ে গেল দুজনকে। খেতে খেতে প্রকাশকে বললাম, কেমন? বলল, ঢাকা। তাই কি করে বলবো? আমি তখন পা দুটো সরিয়ে দিলাম। ও হা করে দেখতে লাগলো। মায়ের পায়ের আওয়াজ পেলাম। চট করে নিজেকে গুছিয়ে বসলাম। মা বলল যে পাশের বাড়িতে যাচ্ছে। পাপা এলে যেন দরজাটা খুলে দিই। মা চলে গেল। প্রকাশের হাত ধরে আমার রুমে নিয়ে এলাম। জিজ্ঞেস করলাম, এবার বল কেমন? ও বেশ চালাক ছেলে। বলল, দূর থেকে বুঝতে পারিনি। বুঝলাম ও আবার আমার দেখতে চাইছে। জানালার পর্দাগুলো ভালো করে টেনে দিলাম। বললাম, ভালো করে দেখে নে। কাছে এসে নামিয়ে দিল। ও বল, হাত দেব? আমি বললাম, দে। একটা ঠান্ডা স্রোত যেন মেরুদণ্ড বেয়ে নেমে গেল। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে। এভাবে প্রায় কাজ করিয়ে নিতাম। উচ্চ মাধ্যমিক পাস করলাম। বেশ ভালো নাম্বার নিয়ে অটোমোবাইল নিয়ে বিটেক ভর্তি হলাম তামিলনাড়ুর এক নামকরা কলেজে। ভুলে গেলাম প্রকাশের কথা। অনেক নতুন বন্ধু হয়েছে, যদিও কাউকে তখন সেভাবে বন্ধু করিনি। অনেকেই আমার মতো আগুনের সংস্পর্শে আসতে চায়, যদি একবার পায় তার চেষ্টা করে। কিন্তু সেরকম কাউকেই দেখিনি যাকে দেখে ভিজে যেতে পারে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 2টো সেমিস্টার শেষ। বাড়ি এলাম 1 মাসের জন্য। মা বলল, চল মামা বাড়ি। মামা অনেক করে ডেকেছে। মামা বাড়ি গ্রামে, বেশ দূর। ট্রেনের সময় লাগে 4 ঘন্টা, আর ট্রেন থেকে নেমে রিক্সাতে আরও প্রায় 20 মিনিট। অনেক দিন পরে মামা বাড়ি যাচ্ছি। পরনে নীল জিন্স আর কালো টি শার্ট, চোখে সানগ্লাস। নিজেকে আয়নাতে দেখে বুঝলাম বেশ সুন্দরী লাগছে। বিকেলে 5টা নাগাদ মামা বাড়ি পৌঁছলাম। মামা, মামি, দাদু, দিদা, মামাতো দাদা সবাই বাইরে বেরিয়ে এলো। সবাইকে প্রণাম করলাম। মামা বাড়ি দোতলা কিন্তু মাটির। মামাতো দাদার সঙ্গে করে উপরের রুমে নিয়ে গেল। দিনের আলোতে বেশ অন্ধকার, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। বলল, কারেন্ট নেই, দম যেন বন্ধ হয়ে আসছে। দাদা ফস করে একটা দেশলাই জেলে একটা মোমবাতি জ্বালিয়ে দিল। কি অসম্ভব গরম। কোনো মতে চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেশ বাতাস বইছে। দেখলাম অনেকে মেয়ে বউ মায়ের সাথে দেখা করতে এসেছে। আমাকে সবাই দেখতে চায়। কাউকেই চিনি না। বিভিন্ন জন বিভিন্ন কমপ্লিমেন্ট দিতে লাগলো। সবই শুনতে ভালো লাগলো। মা বলল যে, যা দাদার সঙ্গে একটু ঘুরে আয়। বুঝতে পারলাম না এখানে কোথায় যাব ঘুরতে, তাও নিমরাজি হয়ে বেরোলাম। দাদা বলল, চল তোকে আমাদের দিঘিটা দেখিয়ে আনি। মায়ের মুখে দিঘির কথা শুনেছি কিন্তু কখনো দেখিনি। রাজি হলাম। হাতে একটা টর্চ নিয়ে নিল। একটা মেঠো পথ ধরে দাদার পিছু পিছু হাঁটতে লাগলাম। নানান রকম কথাবার্তা হতে লাগলো। বেশিরভাগটাই মজাদার। দাদার সঙ্গে আমার সম্পর্কটা একদম বন্ধুর মতো। বছরে 4-5 বার ও আমাদের বাড়ি এসে 10-15 দিন করে থাকে। আমি ছাড়া ওর সাথী তখন কেউ নেই। বেশ খোলামেলা আলোচনা হয় আমাদের, কিন্তু কোনোদিন কেউ সীমারেখা পেরোয়নি। প্রায় 5-7 মিনিট হেঁটে দিঘির পাড়ে পৌঁছলাম। কি বিশাল দিঘি, চারপাশে বড় বড় গাছপালাতে ভর্তি। সন্ধ্যের মুখে প্রচুর পাখির আওয়াজ পেলাম। সবাই বাসায় ফিরছে। দিঘির পাড়টা বেশ পরিষ্কার। একটা সুন্দর বাঁধানো ঘাট আছে। ঠেক দিয়ে বসলাম পাশাপাশি। গায়ে গা লেগে আছে। হাসি ঠাট্টা চলছে। শরীরটা যেন কেমন করে উঠল। একটা অনুভব করলাম। বললাম, হিসি পেয়েছে।
দাদা বলল, এখানেই করে না, কেউ নেই। বললাম, তুই তো আছিস, আমি তো তোর বন্ধু, আমি দেখলে ক্ষতি নেই। ওই দিকে গিয়ে সেরে নে। 2-3 পা এগিয়ে বসলাম। শিশি করে আওয়াজ হতে লাগলো। শেষ করে দাদার দিকেই মুখ করে উপর টেনে নিলাম। খেয়াল হলো দাদা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ জামাটা নামাতে ভুলে গেলাম। দাদা বলল, আর দেখাতে হবে না। লজ্জার ভান করে জামাটা গুছিয়ে দাদার মাথায় একটা হালকা চাটি মারলাম। তুই একটা অসভ্য, কেন দেখলি? বলল, তুই তো দেখলি, তা একটু কাছ থেকে ভালো করে দেখা না। ভীষণ লজ্জা পেয়ে বললাম, ধুর, আমার বুঝি লজ্জা লাগে না? আদপেও আমার কোনো লজ্জা লাগেনি। মনে হলো দাদার যদি ওখানে নিই তাহলে ক্ষতি কি। বললাম, আর একটু অন্ধকার হোক দেখাবো বলে পাশে বসলাম। দাদা বলল, ঠিক আছে। বুঝলাম দাদাও আমার মতো অবস্থায়, খুব ইচ্ছে হচ্ছে। হঠাৎ দাদা বলল, ওই মোটা গাছটার নিচে চল। উপর দিয়ে কাজ সেরে বাড়ি চলে এলাম। পরদিন বাড়ি চলে এলাম। ফিরে গেলাম কলেজ জীবনে। মনের মধ্যে ইচ্ছেটা জেগে থাকল, কিন্তু এখানে এমন কাউকে পাইনি যাকে দিয়ে নিতে পারি। 1 মাস কেটে গেল। হঠাৎ মনে হলো, আমার তো হয়নি এ মাসে। বুকটা ধাকাস করে উঠল। একটা ঠান্ডা স্রোত শির দ্বারা বেয়ে নেমে গেল। বুঝলাম সর্বনাশ হয়ে গেছে। কি করব ভেবেই পাচ্ছি না। রুমমেটদের সঙ্গে আলোচনা করব কিনা ভাবছি। ভাবলাম এখন আর কিছুই করার নেই। ভরসা একমাত্র মা। মাকে বললাম যে এই মাসে পিরিয়ড হয়নি। মা বলল, অনেক সময় দেরি হয়, 2-1 দিন দেখ। আমি তো জানি কি হয়েছে। দাদা আমার সর্বনাশ করে দিয়েছে। 2 দিন পরে আবার মাকে বললাম। মা ছুটি নিয়ে বাড়ি যেতে বলল। 10 দিনের ছুটি মঞ্জুর হলো। বাড়ি গিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার নানা পরীক্ষা নিরীক্ষা করে টেস্ট লিখে দিলেন। পাশেই প্যাথোলজি, শিশি নিয়ে হিসি ধরে দিয়ে বাড়ি ফিরে এলাম। রেজাল্ট কি হবে তা তো আমার জানাই। একদিন পর রিপোর্ট হাতে মা দাঁড়িয়ে আমার সামনে, ঠাস করে সজোরে একটা চড় পড়ল গালে। চোখে অন্ধকার দেখলাম। চুলের মুঠি ধরে মেরেই চলল। চোখের জল ফেলা ছাড়া কোনো পথ ছিল না। সারারাত সবাই নির্জলা বিনিদ্র রাত কাটালাম। পরদিন সকালে একটা নার্সিং হোমে ভর্তি করে পেটের ভ্রূণটা ওয়াশ করে দিল। বাড়ি ফিরে এলাম সন্ধ্যায়। মা এবার জিজ্ঞেস করল, এটা কে করেছে? মাকে বললাম, তুমি যত চাও মার, চাইলে একদম মেরে ফেলো, কিন্তু আমি নাম বলবো না। আবার মার খেলাম বেদম, কিন্তু নাম বললাম না। কেঁদে কেঁদে ঘুমিয়ে গেলাম। কেউ একবার ডাকলো না। সকালে ঘুম থেকে উঠে পাপার গলার আওয়াজ পেলাম। মাকে বলছে, আমি জানবো আমি নিঃসন্তান, আমার কোনো মেয়ে নেই। আমি যেন ওর মুখ না দেখি আরগু। ভীষণ আঘাত পেলাম। আমার পাপা আমাকে এভাবে বলল, হয়তো একটা ভুল করেই ফেলেছি। কাউকে কিছু বললাম না। মুখ ধুয়ে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিয়ে মোবাইলটা টেবিলের উপর রেখে মাকে বললাম, আমি হোস্টেলে ফিরে যাচ্ছি। মা কোনো কথাও বলল না, আর বাধাও দিল না। সোজা স্টেশনে গিয়ে একটা জেনারেল কামরার টিকিট কেটে দুপুরের ট্রেনে চড়ে পড়লাম। টিটিকে অনুরোধ করে স্লিপার্স ক্লাসে একটা বার্থ জোগাড় করে নিলাম। সাথে মাত্র 15-20 হাজার টাকা আছে। এতে কিভাবে চলবে? যদিও কলেজ ফি, হোস্টেল ফি দেওয়া আছে, তাও এই টাকায় কিছুই হবে না। পাপা তো আর টাকা দেবে না। ভাবতে পারছিলাম না আর। ট্রেনে কিছুই খেলাম না। পরদিন হোস্টেলে পৌঁছে গেলাম। রাত্রিতে মেসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু মাঝ রাত্রিতে ঘুমটা ভেঙে গেল। চারিদিকে নিস্তব্ধ। মাঝে মধ্যে সামনের রাস্তা দিয়ে চলে যাওয়া গাড়িগুলো রাতের নিস্তব্ধতা ভেঙে ছুটে যাচ্ছিল। বোতল থেকে জল খেলাম। রাত্রি 2টো, একটা চেয়ার নিয়ে বারান্দাতে বসলাম। কেউ কোথাও নেই, আকাশে চাঁদ নেই, কিন্তু অজস্র তারা ভরে আছে। অস্থির মনে কি করা যায় ভাবছিলাম। ফোনটাও ছেড়ে এসেছি। বাড়িতে ফিরে গিয়ে কি মাকে সব সত্যি বলে ক্ষমা চেয়ে নেব? না না, তা কি করে হয়? আমার এই অবস্থার জন্য আমি দায়ী। না না, আমি নিজেকে বাঁচানোর জন্য দাদার জীবনটা শেষ করে দিতে পারি না। ঠিক করলাম কিছু টিউশনি পাড়াবো। আবার ভাবলাম এখানের কাউকেই চিনি না, টিউশন পাড়াবো কাকে? ঠিক আছে, কাল কলেজে বন্ধুদের বলে দেখব। হাজার কথা ভাবতে ভাবতে সময় কেটে যেতে লাগলো। পূর্ব দিকের আকাশটা অন্ধকার ছেড়ে আলোকিত হতে লাগলো। ঘড়িতে দেখলাম সকাল হয়ে গেছে। চেয়ারটা তুলে নিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পরদিন কলেজে কিছু বন্ধু যারা এখানে থাকে কিছু মিথ্যে বাহানা দিয়ে টিউশনি করার কথা বললাম।
ওরা সবাই এক বাক্যে আমাকে সাহায্যের আশ্বাস দিল। আশ্বাসে আশ্বাসে 1 মাস কেটে গেল। জমা টাকার থেকে 1-1.5 টাকা খরচ হয়ে গেল। 1 মাস হয়ে গেলেও বাড়ি থেকে মা বা পাপা কেউই খোঁজ নিল না। অভিমানে চোখে জল ভরে এলো। এ ভুল কি শুধু আমি একাই করেছি পৃথিবীতে? রুমাল দিয়ে চোখটা মুছলাম। রোহিত বলে একটি বন্ধু কাছে এসে ভাঙা ভাঙা হিন্দিতে বলল যে তোর জন্য একটা সুখবর আছে। বললাম তাড়াতাড়ি বল। ও বলল যে একটা বাড়িতে 5টা বাচ্চাকে পাড়াতে হবে, সব 5, 6, 7 ক্লাসের। মাসে 3,000 টাকা দেবে। মাত্র 3,000। আমার সব থেকে কম টিউশন ফি ছিল 4,000। ভাবলাম যা পাওয়া যায় তাই ভালো, নিজের খরচ কিছুটা তো উঠবে। রাজি হয়ে গেলাম সপ্তাহে 3 দিন। এদিকে নানান চিন্তা আর খাওয়া দাওয়ার অবহেলার কারণে শরীর ভাঙতে শুরু করল। সেটা কাছের বন্ধুদের নজর এড়ালো না। রোহিতকে বললাম ঘটনাটা। শুনে কিছু না বলে চলে গেল। ভাবলাম আরেকজন কাছের কেউ দূরে সরে গেল। পরের দিন ক্লাসে গিয়ে পেছনে বসলাম। রোহিত এসে পাশে বসল, ব্যাগ থেকে একটা ফোনে বের করে দিল। নতুন নয়, ব্যবহৃত। চোখে জল চলে এলো, যেটা রোহিতের চোখ এড়ালো না। একটা রুমাল বাড়িয়ে দিল। চোখটা মুছে স্বাভাবিক হলাম। আরও 1 মাস চলে গেল। টিউশন পড়িয়ে প্রথম টাকা ইনকাম করলাম। বুকটা গর্বে ফুলে উঠল। রথিতকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। মনের মতো করে খাওয়ার অর্ডার দিলাম। কতদিন টাকার অভাবে ভালো কিছু খাইনি। ভাবলাম পরের মাস থেকে টাকা জমাবো। দুজনে নানান গল্প করতে করতে খেলাম। খাওয়া শেষে করে বিল নিয়ে দেখলাম 9 টাকা। মনে হল বেশি খরচ হয়ে গেল। পার্স খুলে টাকা বের করে দিতে গেলাম। রোহিত হাত ধরে বাধা দিয়ে বলল, আজকে ট্রিটটা আমার তরফে। এখন তো ট্রিটটা জমা থাকলো, পরে একদিন হবে। বুঝলাম রোহিত আমার সমস্যাটা বুঝেছে। দেখতে দেখতে 3rd ইয়ার সেমিস্টার পরীক্ষা এসে গেল। 2,075 টাকা ফি জমা দিলাম। কাছে এখন যা টাকা আছে তাতে খাওয়ার সমস্যা নেই। কিন্তু 3rd ইয়ার এর এডমিশন ফি, হোস্টেল ফি কিভাবে পাব? এত সামান্য টাকার ব্যাপার নয়। আবার মাথাটা ভারী হতে লাগলো। রোহিতের চোখ এড়ালো না। বলতেই হলো। হা হা করে হেসে উঠে বলল, ওটার এখনো অনেক দেরি। সব ব্যবস্থা হয়ে যাবে, আগে এই ইয়ার পাস কর। তাও মনটা ভারাক্রান্ত হয়ে থাকলো। 6 মাস হয়ে গেল, কেউ খোঁজ নিল না। তাহলে সত্যি কি আমি মা বাবার চোখে মৃত? 2 চোখ বেয়ে জল পড়তে লাগলো। পরীক্ষা শেষ, সবাই বাড়ির পথে। শুধু আমি সারা 1 মাস কলেজ বন্ধ থাকবে। রোহিতও আসবে না। আমি তাহলে কোথায় যাব? কিছু আজ চলে যাবে, কিছু কাল। হোস্টেল ফাঁকা হয়ে যাবে। রোহিত সন্ধে বেলা এলো, বলল ব্যাগ গুছিয়ে ফেল। অবাক হলাম, ব্যাগ কেন গোছাব? কোথায় যাব? তাহলে কি তাকে নিয়ে যেতে পাপা এসেছে? ছুটে বাইরে বেরিয়ে এলাম একরাশ আশা নিয়ে, কিন্তু না, রুমে ফিরে গেলাম হতাশা নিয়ে। রোহিত বলল ওর মাকে ও সব বলেছে। ওর মা আমাকে ওদের বাড়ি নিয়ে যেতে বলেছে। বললাম আজ নয়, কাল বিকেলে যাব। মনের মধ্যে একটা ক্ষীণ আশা যে হয়তো পাপা কাল আসবে। আমি না থাকলে খুঁজবে কোথায়? কিন্তু না, আমি খুব ভুল। আমার এবার সন্দেহ হলো যে আমি ওদের মেয়ে তো নাকি কোনো অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া বেওয়ারিশ মেয়ে। আর ভাবলাম না, পরদিন বিকেলে রোহিতের সাথে ওদের বাড়ি গেলাম। অপরিচিত ফ্যামিলি হলেও আমার ভয়ের কারণ নেই, কারণ সব থেকে বড় ক্ষতি আমি নিজেই করে নিয়েছি। আর ও আমার বিপদের একমাত্র সাথী। একে আমি কোনোভাবেই হারাতে রাজি নই। রোহিতের মায়ের সাথে আলাপ হলো। রোহিতের মা বাবা কেউ ভালোভাবে হিন্দি বলতে পারেন না। ভাঙা ভাঙা হিন্দিতে কথাবার্তা চলতে থাকলো। আমি ওনাকে আত্মাই বলতাম, আত্মাই মনে কাকিমা, তামিলে মামা, মনে কাকু। বেশ ভালোই কাটতে লাগলো দিনগুলো। কাকিমার কাছে অনেক রকম রান্না শিখলাম। 2-1 বার রান্না করে খাওয়ালাম। কাকু কাকিমা মাথায় হাত বুলিয়ে অনেক আদরও করলেন। রোহিতের সাথে বেশ ফ্রিভাবে মিশে গেলাম। মামা মনে কাকুকে বললাম একটা যদি শিক্ষা লোন করে দেন। কাকু ব্যাংকের ম্যানেজার, বললেন এডুকেশন লোন পাওয়া যাবে না, যদি চাই তাহলে টার্ম লোনের ব্যবস্থা করে দিতে পারেন। তাতেই রাজি হলাম। 3rd ইয়ারের সেমিস্টারের সময় করে দেবেন। রোহিতকে বললাম আরও কয়েকটা টিউশন জোগাড় করে দিতে, না হলে লোন শোধ দেব কিভাবে। রোহিত যথারীতি আশ্বাস দিল। 1 মাস দেখতে দেখতে কেটে গেল। সময়টা খুব মজা করে কাটালাম রোহিতের সাথে।
কোনো রকম অসভ্যতাও করেনি। মনে মনে রোহিতকে ভালোবেসে ফেললাম। সুযোগ পেলেও এড়িয়ে গেছে। ওকে না দেখতে পেল মনটা ছটফট করত। সব কিছুতেই ওকে খোঁজার চেষ্টা করতাম। মানে শয়নের স্বপনে জাগরণে শুধুমাত্র রোহিত আর রোহিত। ক্লাসের পর ঘন্টার পর ঘন্টা দুজনে নিরিবিলিতে কাটাতাম। ও আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকত। আমি মাথার চুলে বিলি কাটাতাম। ইচ্ছে করে ওর দিকে ঝুঁকে পড়তাম, কিন্তু অতি ভদ্রতার খাতিরে ও কিছু করত না। বুঝলাম যা করার আমাকেই করতে হবে। এখন তো জেনেই গেছি না হওয়ার ফর্মুলা। ইচ্ছে করেই ওকে দিয়ে ওষুধ কেনালাম। বললাম আমার সমস্যা, তাই এটা খেতে হয়। এটা অবশ্য এর প্রেসক্রিপশন অনুযায়ী। কিনে এনে দিল। দেখতে দেখতে সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হলো। যথারীতি রোহিতের বাড়ি গেলাম। রোহিতের মা বাবা বেশ, বাড়ির কথা ভুলেই গেলাম। ছুটির দিনে দুপুরে সবাই একসাথে খেতে বসেছি। কাকু বেশ কিছু মজাদার ঘটনা শোনালেন। রোহিতের ছোট বয়সের। রোহিত ভীষণ লজ্জা পেয়ে গেল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। কে আবার আমাকে ফোন করল? যারা করে তারা সবাই এখানে। কোনো বন্ধু হবে হয়তো। বাম হাতে ফোনটা নিয়ে চমকে উঠলাম। হৃদয় বিদীর্ণ করে দেওয়া একটা কান্না গলার কাছে আটকে গেল। কোনো নাম নেই, শুধু নাম্বার। কিন্তু এটা আমার চেনা, এটা মায়ের নাম্বার। হ্যালো, কে? ওপাশ থেকে আওয়াজ এলো, তিতলি, আমি মা। আমার মা বাবা আমাকে এই নামেই ডাকত। মা, কাকে চাইছেন আপনি? তুই কি তোর মা পাপাকে ভুলে গেছিস? বললাম সেটা তোমার ভালোই বলতে পারবে কে কাকে ভুলে গেছে। বলল, কেমন আছিস মা? আর কান্নাটা চেপে রাখতে পারলাম না। হাউমাউ করে কেঁদে ফেললাম। কাকু কাকিমা রোহিত আমার আর মায়ের কথোপকথন বুঝতে না পারলেও কান্নার ভাষা বুঝতে অসুবিধে হলো না। সবাই উঠে ছুটে এলেন আমার কাছে। মায়ের থেকে পাপা ফোনটা নিয়ে বলল, তোর কি পাপাকে একবার দেখতেও ইচ্ছে করে না? পাপার কথাগুলো স্মরণ করিয়ে বললাম। এতদিন পরে হঠাৎ কেন মনে পড়ল বেঁচে আছি কিনা যাচাই করতে। পাপা, আমি কি পৃথিবীর একমাত্র মেয়ে যে এই ভুলটা করেছে? চলে আসার পরে একবারও মনে হয়নি এই অচেনা পৃথিবীতে, অচেনা অজানা পৃথিবীতে আমার কি হবে? খোঁজও নাওনি তোমার, তাহলে আজ কেন? আমি এখন যাব না। কাকু আমার হাত থেকে ফোনটা নিয়ে পাপার সাথে ইংরেজি হিন্দি মিশিয়ে কথা বলতে লাগলেন। নিজের পরিচয় দিলেন, শেষে বললেন আমাকে বুঝিয়ে সামনের সপ্তাহে পাঠিয়ে দেবেন। আরও টুকিটাকি কথাবার্তা সেরে ফোনটা ছেড়ে দিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলাম। কাকিমা মাথায় হাত বুলিয়ে খেতে বসলেন, কিন্তু খেতে পারলাম না। উঠে হাত ধুয়ে শুয়ে শুয়ে অনেকক্ষণ কাঁদলাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। কাকিমার ডাকে ঘুম ভাঙল। বলল, কাকুর সাথে সবাই বেড়াতে যাচ্ছে, আমাকেও সঙ্গে নিতে চায়। কিন্তু বেড়ানোর মুড ছিল না। কাকিমাকে বুঝিয়েও বলতে উনি চলে গেলেন কাকুর সাথে। রোহিত গেল না, আমাকে একা ছেড়ে যেতে চাইল না। তাই কাকু কাকিমা দুজনে চলে গেলেন। বালিশে মুখ গুজে শুয়ে থাকলাম। হঠাৎ মাথায় হাতের স্পর্শ। রোহিত মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রোহিতের বুকে কেঁদে ফেললাম। রোহিত কাছে এসে আমাকে মাথায় হাত বোলাতে বোলাতে সান্ত্বনা দিতে লাগলো। কান্না কিছুটা কমল। দুজনে উঠে পড়লাম। একটা মোটা টাওয়েল নিয়ে এসে বিছানায় পেতে দিলাম। কিন্তু কেন জানি না মনে হলো এটা সাজানো ভালোবাসা। দুদিন পরে বুঝলাম আমি ঠিক। আমার বিয়ের ঠিক করা হয়েছে। গ্রামের ছেলে, দেখতে শুনতে ভালো, স্নাতক, চাকরি পায়নি। বাবার একটি বড় ব্যবসা হার্ডওয়্যার এর। ছেলে এসেছে আমাকে দেখতে। দেখে ওদের পছন্দ হলো। আমি মুখ তুলেও ছেলেকে দেখলাম না। মা জানতে চাইল আমি রাজি কিনা। বললাম আগে আমি পড়া শেষ করব, তারপর বিয়ে করব। তাতেই রাজি ছেলে। ওরা চলে গেলে মায়ের সঙ্গে ভীষণ ঝগড়া হলো। পরের দিনই চলে এলাম এখানে। 3 দিন বাকি কলেজ খুলতে। রোহিতের বাড়িতে গেলাম। পড়া শেষে হলো একটা গাড়ির কোম্পানিতে চাকরি পেলাম। 7 লাখ টাকার প্যাকেজ। যে কোম্পানিতে আমি আজও আছি। বেশ ভালো পদে, ভালো বেতনে। রোহিত বিদেশ চলে গেল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আর আমি ফিরে এলাম বাড়িতে। কথা অনুযায়ী বিয়ে করতে হলো। ইচ্ছে না থাকলেও করলাম। মনে মনে অপেক্ষা করতে লাগলাম। রাত্রি প্রায় 2টোর পর সবাই চলে যেতে আমার স্বামী ঘরে ঢুকল। আমার কোনো লাজও নেই, লজ্জাও নেই, তাই কোনো অভিনয় নেই। সকালে ঘুম থেকে উঠে স্নান করলাম। শাশুড়িমা চা দিয়ে গেলেন।
বললেন, চা খেয়ে রান্নাঘরে চলে এসো। চা খেয়ে রান্নাঘরে গেলাম। দেখলাম বাড়ির বড় বউ রান্না করছে। কাছে এগিয়ে গেলাম। এক মুখ হাসি উপহারের সাথে একটা তরকারি বানানোর আদেশ পেলাম। রাগে গাটা জ্বলে উঠল। কেউ আমাকে আদেশ করবে এটা হবে না। কিছু না বলে সবজিটা রান্না করে বেরিয়ে এলাম। কি অসহনীয় গরম, ঘামে ভিজে গেছে। রুমে ফিরে এলাম। আমার স্বামী মাঝে মাঝেই কাজের অজুহাতে আমার কাছে আসছে আর চলে যাচ্ছে। বুঝলাম ওর ইচ্ছে হচ্ছে আমাকে, কিন্তু পারছে না। ইচ্ছে করেই একটু সরিয়ে দিলাম। আমার মনের কথা পৌঁছল না ওর মনে, চলে গেল। দুপুরে খেয়ে দিয়ে রুমে এলাম। টুকিটাকি কিছু কথাবার্তা হতে থাকলো। লোকটাকে দেখে রাগে জ্বলতে লাগলাম। চেয়ারে বসে বিয়েতে পাওয়া উপহারগুলো দেখতে লাগলাম। কয়েকটা বই, ফুলদানি, এরকম কিছু জিনিস, সোনাদানা, সব কিছুই শাশুড়ি মায়ের কাবজাতে। একটা বই নিয়ে পড়তে লাগলাম। নামেই পড়ছিলাম, কিন্তু মন বইতেছিল না। চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। মা পাপার ওপর ভীষণ রাগ হলো। এরা তো আমার জীবনের সবথেকে বড় সর্বনাশ করে দিল। এভাবে জীবন কাটবে কিভাবে? এক সপ্তাহ কেটে গেল। অষ্টামঙ্গলাতে বাপের বাড়ি যাব। ছুটিও শেষের পথে। হঠাৎ শাশুড়ি এসে বললেন, বৌমা, তোমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে। এখানেই আমাদের সাথে থাকতে হবে। মাথা থেকে পা অবধি জ্বলে গেল। বললাম, বিয়ের আগে তো এরকম কোনো কথা হয়নি। চাকরি আমি ছাড়তে পারবো না। শাশুড়ি বললেন, তাহলে তুমি এক জায়গায় আর ছোট খোকা এক জায়গাতে কিভাবে সম্ভব? বললাম, আপনার খোকা আমার সঙ্গেই থাকবে। চাইলে আপনারাও থাকতে পারেন, কোনো অসুবিধে হবে না। আমার ফ্ল্যাটে যথেষ্ট জায়গা আছে। বললেন, না, তা হয় না, তোমাকেই চাকরি ছেড়ে দিতে হবে। এমনিতে মাথা গরম, তার উপরে অন্যায় আবদার। মুখে কিছু না বলে চুপ করে গেলাম। পরদিন সকালে বাপের বাড়ি গেলাম। মা পাপা সাধের জামাইয়ের আদরের ত্রুটি রাখল না। আমি চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে থাকলাম। নীরবে চোখের জলে বালিশ ভিজতে লাগল। একটু পরে মাথায় মায়ের হাতের স্পর্শ পেলাম। চোখটা মুছে মায়ের দিকে তাকালাম। মা বলল, কি হয়েছে তোর, তিতলি কাঁদছিস কেন? মাকে বললাম, তোমরা আমার হাত পা বেঁধে কেন জলে ফেলে দিলে? যদি আমি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেছিলাম, তাহলে একটু বিষ দিয়ে মেরে ফেলতে পারতে। তাতে তোমাদের শান্তি আর আমারও শান্তি হতো। মা কিছুই বুঝতে পারল না। মাকে বললাম, তোমাদের জামাই একটা। মা হতবাক হয়ে গেল। মাকে সব কিছু খুলে বললাম। মা নিথর হয়ে বসে থাকলে। বললাম, কোনোদিন আমি মা হতে পারবো না। তোমাদের জামাইয়ের সে ক্ষমতা নেই। মা উঠে গেল। পাপা জিজ্ঞেস করল, কি হয়েছে? পাপাকে তো একথা বলতে পারিনি। পাপাকে শাশুড়ির অন্যায় আদেশের কথা বললাম। আর বললাম, বাকিটা মায়ের কাছে শুনে নিও। পাপা আর মা ঘরে ঢুকে নিজেদের মধ্যে আলোচনা করে। আধ ঘন্টা পরে বেরিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলল, যা হয়ে গেছে সেটাকে ভাগ্য বলে মেনে নে, আর শাশুড়ির কথা মেনে নে। চাকরিটা ছেড়ে দে। মাথায় যেন বাজ পড়ল। কি বলছে এরা? এদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কোনটা মেনে নেব? এরা সত্যি আমার মা বাবা তো? বললাম, কিসের ভাগ্য? এটা তোমরা ভাগ্য ভেবে মেনে নিতে পারো, কারণ জীবনটা তোমাদের নয়, কিন্তু এটা আমার জীবন। এত সহজে আমি ভাগ্য বলে মেনে নিতে পারবো না। যদি চাকরি ছেড়ে রাধুনির জীবন কাটাতে হয়, তাহলে আমাকে পড়াতে গেলে কেন? চাকরি আমি ছাড়ব না। ও যদি আমার সঙ্গে থাকতে চায় থাকতে পারে, কিন্তু মা পাপাকে বোঝাতে পারলাম না। ওরা ওদের জিদি রাখল। বলল, তুই যদি না মানিস আমাদের কথা, তাহলে আমাদের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। মনটা এক ঝটকায় ভেঙে টুকরো হয়ে গেল। মনে হলো এরা আমাকে ঝেড়ে ফেলতে চাইছে। আর কিছু ভাবার নেই। স্বামী রূপী মানুষটাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করবে? আমার সঙ্গে যাবে না মায়ের আঁচল ধরে থাকবে? বলল, আমার সঙ্গে যাবে। আসলে আমার মতো একটা আগুন ছেড়ে দেয়াটা ওর পক্ষে অসম্ভব। আমি সুখী হই বা না হই তাতে ওর কিছু যায় আসে না। বললাম, কাল সকালেই যাব। বাড়িতে যা বলার বলে চলে এসো। কাল সকালে 7টার মধ্যে এয়ারপোর্টে চলে আসবে। মা পাপাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দিলাম। কোনো উত্তর এলো না। পুরনো দিনের ঘর ছাড়ার স্মৃতিটা ভেসে উঠল। কোনো রকমে রাতটা কাটিয়ে সকালে 7টায় এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আলোকের জন্য অপেক্ষা করতে লাগলাম। 7 নাগাদ ও এলো। পিঠে একটা ব্যাগ।
কেমন যেন আড়ষ্ট ভাব। হয়তো জীবনে প্রথম প্লেনে চড়বে তাই। হাতের ইশারায় ডেকে নিলাম। ভেতরে ঢুকে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেকিং করিয়ে নির্ধারিত গেটের সামনে বসলাম। সবাই বসে আছে, মিনিট 15-20 পরে বোর্ডিং শুরু হবে। জিজ্ঞেস করলাম কিছু খাবে, বলল না। মাকে কি বলে এলে? বলল কিছু না, কয়েকদিন পরে ঘুরে আসবো বলেছি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে মনে ভাবলাম তুমি খুব ভুল ভাবছ। তুমি চাইলে এখনই ফিরে যেতে পারো। আমি আর কোনো দিনই ফিরব না। প্লেন তার নির্ধারিত সময়ে ছেড়ে দিল। জানালার পাশে বসে উদাসীনভাবে মেঘের মধ্যে কিছু খোঁজার চেষ্টা করতে লাগলাম। নির্ধারিত সময়ের মধ্যে প্লেন ল্যান্ড করল। বাইরে বেরিয়ে ট্যাক্সি নিলাম। গন্তব্য বেরিলি। পুরো গাড়িতে আলোক। অবাক শহরটাকে দেখতে লাগলো। ফ্ল্যাটে পৌঁছে পার্স থেকে চাবিটা বের করে দরজাটা খুলে ঢুকলাম। একটা ভ্যাপসা চাপা গন্ধ ঘরময়। এসি না চালিয়ে জানালাগুলো খুলে দিলাম। ব্যাগগুলো বসার রুমে রেখে ওকে বললাম জামা কাপড় ছেড়ে নিতে। লুঙ্গিটা ব্যাগ থেকে বের করে বাথরুমে চলে গেল। আমি কাপড় জামাগুলো ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রাখলাম। ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড় দিলাম। 2 বোতল জাল ভরে টেবিলে রাখলাম। ফোনটা নিয়ে কাজের মেয়েকে ফোন করে কাল থেকে আসতে বললাম। ও বাথরুম থেকে বেরিয়ে এলো। বললাম ঘরের গন্ধটা কমে গেলে ঘরের জানালাটা যেন বন্ধ করে এসি চালিয়ে দেয়। আমি সব সময় এই রকম পোশাক পরতে ভালোবাসি। সেটা ছোট থেকেই সবসময় আকর্ষণ করতে চাই। এর কোনো পরিবর্তন এখনো হয়নি। বাথরুমের বাইরে বেরিয়ে দেখলাম ও জানালায় দাঁড়িয়ে শহরটা দেখছে। 17 তলা থেকে বেশ ভালো লাগে শহরটা দেখতে। বললাম এবার জানালাটা বন্ধ করে দাও। আমি টেবিলে প্লেটগুলো সাজিয়ে রাখছিলাম। সেজে গুজে বেরোলাম। বাজার করলাম, সংসারের টুকিটাকি জিনিস কিনলাম। কিনে ফেরার পথে বললাম তুমি লাল পানি খাও? বলল মাঝে মধ্যে পুজোতে খেয়েছে, তবে নেশা নেই। বললাম বিয়ার খাবে? রাজি হলো। একটা বারে গেলাম। দুজনে একটা টেবিলে বসলাম। ওয়েটারকে 1 প্লেট চিকেন ফ্রাই আর 2টো বিয়ার অর্ডার দিলাম। চারিদিকে সিগারেটের ধোঁয়ায় ভরে আছে। বহু মানুষের কথোপকথনে বারটা গমগম করছে। হঠাৎ আমার শুনলাম কেউ আমাকে ডাকছে। ঘরে দেখলাম সুরজ গুপ্তা, আমার কলিগ। কথোপকথন শেষ করে ওকে বসতে বললাম। ওয়েটারকে ডেকে 3টে লাল পানি দিতে বললাম। বললাম ইনি আমার হাজব্যান্ড আলোক। বিয়েতে আসতে না পারার জন্য ক্ষমা চাইল। আলোকের সাথে নানান কথা বলতে লাগলো। ওয়েটার অর্ডার ডেলিভারি করল। 3টে গ্লাসে ঢেলে ওদের দুজনকে দিলাম আর নিজেও নিলাম। গ্লাসে চুমুক দিতে দিতে কথা চলতে থাকলো। রাত 10টা নাগাদ বেরিয়ে বাড়ির পথ ধরলাম। সুরজ আর আমি সমপদমর্যাদার। ও বিবাহিত, একটা ছেলেও আছে। কিন্তু ওর নজর আমার দিকে। সবসময় আমার সঙ্গে মিশতে চাইত। কিন্তু যেহেতু ও বিবাহিত তাই ওকে ইচ্ছে থাকলেও কোনো সুযোগ দিইনি। চাইনি আমার জন্য অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হয়। বাড়ি ফিরে এলাম। রুটি সবজি বানালাম। 11:30 নাগাদ খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে বেল বাজল। উঠে পড়ে দরজা খুলে দিলাম। কাজের মেয়েটা এসেছে। ওর নির্ধারিত কাজ করে 1 ঘন্টার মধ্যে চলে গেল। চা করে খেলাম। একজন রাঁধুনি দরকার। এতদিন ক্যান্টিনে খেয়েছি। এখন আলোক আছে। ফোন করলাম ওদের ইউনিয়নে। বলল একবেলা রান্না করতে নেবে 6,000। উপায় নেই, রাজি হয়ে গেলাম। মাসের 1 তারিখ থেকে আসবে। আমিও 1 তারিখ থেকে জয়েন করব। 3 দিন কেটে গেল। 1 তারিখ কাজে জয়েন করলাম। বেয়ারা আমার কেবিনে এসে একটা ফাইল আর একটা খাম দিয়ে গেল। খামটা খুলে দেখলাম অর্ডার কনফার্মেশন লেটার। আনন্দে মনটা নেচে উঠল। বিয়ের আগে ভারত সরকারের একটা ডিপার্টমেন্টে আগামী 5 বছরের গাড়ি টেন্ডার কোড করেছিলাম। আমাদের টেন্ডার পাস হয়েছে। 3টে মডেলের 15টা গাড়ি ইমিডিয়েট ডেলিভারি করতে হবে, সঙ্গে অ্যাডভান্স চেক। খুশিতে লাফিয়ে উঠলাম। বসকে ফোন করে জানালাম। বস উচ্ছ্বাসিত হয়ে কেবিনের বাইরে বেরিয়ে এলেন। আমাকেও বেরোতে হলো। বস সবাইকে খবরটা দিলেন। সব ক্রেডিট আমাকে দিলেন। সবাই হাততালি দিতে লাগলো। বস বললেন দেখা মেরে ডাটকা অসর। মনে পড়ল বিয়ের আগে সামান্য একটু ভুলে বসের বকুনি খেয়েছি। মাথা নামিয়ে সম্মতির ভঙ্গিতে মাথা নাড়লাম। রাজেশ নামের এক কলিগ কাছে এসে বলল ঐন্দ্রিলা, ট্রিট তো বানতা হ্যায় না। রাজেশ আমার সমবয়সী।
অবিবাহিত 6 ফুটের উপর লম্বা, কোনো জটিলতা নেই মনে, সোজা কথা সোজা বলে লুকিয়ে বলে না, এর দিকে আমার নজর, কিন্তু কোনো দিন সুযোগ পাইনি। ওকে বললাম ঠিক আছে, গাড়ি ডেলিভারি হয়ে গেলে দেব ট্রিট। নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত গাড়ি PDI করে ডেলিভারি করে দিলাম। নিজের কেবিনে বসে কিছু ফাইল চেক করছিলাম, দরজাতে নক হলো। মুখ তুলে দেখলাম রাজেশ। ভেতরে আসতে বলে ফাইলের দিকে নজর দিলাম। রাজেশ হাত থেকে ফাইলটা টেনে নিয়ে টেবিলে রেখে বলল, তুম ক্যা ট্রিট এভয়েড কর রহে হো? বললাম মোটেই না, যখন চাইবে তুমি তখন দিয়ে দেব। বলল ঠিক আছে, কাল বিকেলে। বলল কি ট্রিট দেবে? বললাম তুমি যা চাইবে তাই। বলল ভেবে বলো। বললাম ভেবেই বলছি। ও আমাকে অবাক করে দিয়ে বলল তোমাকেই চাই। আমি চমকে মুখ তুলে ওর দিকে তাকালাম। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী নতুন গল্পে। আর বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।